এক অন্ধকার রাত্রির গভীরতায় যখন শহরের রাস্তাগুলো নীরবতায় ডুবে আছে, একটি গাড়ির টায়ারের শব্দ ভেঙে দিল সেই নিস্তব্ধতা। গাড়িটা থামল একটি থানার সামনে এবং তার থেকে নামল একজন মহিলা। তার চোখে জ্বলছিল আগুনের মতো রাগ, কিন্তু মুখে ছিল এক অদ্ভুত শান্তি। সে কি লুকিয়ে রেখেছে এমন এক রহস্য যা পুরো শহরকে তোলপাড় করে দেবে? কে সে? কেন সে এখানে এসেছে? এই প্রশ্নগুলো যেন বাতাসে ভেসে উঠল, আর তার উত্তর লুকিয়ে আছে এই গল্পের গভীরে। শুনুন এই অদ্ভুত ঘটনা যা আপনাকে ভাবতে বাধ্য করবে, আইনের রক্ষক কি সত্যিই রক্ষক, না তারা নিজেরাই শিকারী। এক উজ্জ্বল সকালের আলোয় যখন সূর্যের কিরণগুলো শহরের রাস্তায় ছড়িয়ে পড়ছে, জেলার এসপি ম্যাডাম প্রিয়া রায় একটি ট্যাক্সিতে বসেছিলেন। ট্যাক্সি চালকের কোনো ধারণাই ছিল না যে যিনি তার টেম্পুতে বসে আছেন তিনি কোনো সাধারণ নারী নন, বরং জেলার এসপি প্রিয়া রায়। প্রিয়া রায় একটি সাদামাটা লাল শাড়ি পরেছিলেন, যাতে তাকে দেখে যে কোনো সাধারণ গৃহবধূর মতোই লাগছিল। তিনি নিজের বড় ভাইয়ের জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে ছুটি নিয়ে বাড়ি ফিরছিলেন। ট্যাক্সি চালকের মনে একবারও আসেনি যে এই মহিলা আসলে জেলার এসপি অফিসার। ট্যাক্সি চালাতে চালাতে ট্যাক্সি চালক বলল, দিদি, আপনার জন্যই আমি এই পথ দিয়ে যাচ্ছি, কিন্তু এই রাস্তায় হয়তো পুলিশ থাকবে। আমাদের জেলার যে দারোগা, সে ট্যাক্সি ড্রাইভারের অকারণে ফাইন কাটে আর টাকা লুটে নেয়। জানি না আজ আমার ভাগ্যে কি লেখা আছে। উপরওয়ালা যেন এমন করুন যাতে এখন পুলিশ না থাকে। প্রিয়া রায় মনে মনে ভাবছিলেন, চালক যা বলছে সেটা কি সত্যি? এখানকার থানার দারোগা কি সত্যিই এমন করে? তার মনে এইসব প্রশ্নই ঘুরছিল। যেই ট্যাক্সিটা একটু এগোলো, তিনি দেখলেন দারোগা অভিজিৎ দাস কয়েকজন কনস্টেবল নিয়ে দাঁড়িয়ে চেকিং করছে। ট্যাক্সি সামনে আসতেই অভিজিৎ দাস লাঠি তুলে ইশারা করে ট্যাক্সিটা থামালো। ট্যাক্সি থামতেই অভিজিৎ দাস রাগে বলল, নাম নিচে। তোর বাবার রাস্তা নাকি? এত জোরে ট্যাক্সি চালাচ্ছিস? ভয় নেই? চল তাড়াতাড়ি, 4000 টাকার ফাইন দে। এটা বলে দারোগা ফাইন বুক বের করতে লাগল। ট্যাক্সি চালক ভয় পেয়ে বলল, স্যার, আমি কোনো নিয়ম ভাঙিনি। আপনি কিসের ফাইন কাটছেন? দয়া করে এমন করবেন না। আজ এখনও কোনো উপার্জন হয়নি। এত টাকা কোথা থেকে দেব? অভিজিৎ দাস আরও চটে গেল। বেশি কথা বলিস না। টাকা নেই তো ট্যাক্সি চালাস কেন? তাড়াতাড়ি কাগজপত্র বের কর, দেখি চুরির ট্যাক্সি নয় তো। ট্যাক্সি চালক তাড়াতাড়ি সব কাগজ বের করে দেখালো। কাগজের সব ঠিক ছিল, কোনো ভুল ছিল না। তবুও অভিজিৎ দাস বলল, কাগজ তো আছে, কিন্তু ফাইন তো দিতেই হবে। এখন 4000 না হলে 2500 দেই, না হলে তোর রিকশা জব্দ করব। পাশে দাঁড়িয়ে এসপি ম্যাডাম প্রিয়া রায় সব শুনছিলেন। তিনি দেখছিলেন কিভাবে অভিজিৎ দাস গরিবদের লুটছে এবং বিনা কারণে ফাইন কাটছে। ট্যাক্সি চালক ভয়ে বলল, স্যার, এত টাকা আমি কোথা থেকে দেব? এখনও কোনো রোজগার হয়নি। আমি আপনাকে কিভাবে টাকা দেব? দয়া করে ছেড়ে দিন সাহেব। আমার ছোট ছেলেমেয়ে আছে। আমি উপার্জন না করলে তারা কি খাবে? তারা তো না খেয়ে মরে যাবে। সাহেব, দয়া করুন। কিন্তু অভিজিৎ দাসের মনে বিন্দুমাত্র দয়া জাগল না। সে রেগে গিয়ে ট্যাক্সি চালকের গালে একটা জোরে চড় মারল আর বলল, যখন টাকা নেই তখন ট্যাক্সি চালাস কেন? তোর বাপের রাস্তা নাকি যে এত জোরে চালাবি? তার উপর আমার সঙ্গে তর্ক করছিস? চল, তোকে থানায় নিয়ে গিয়ে শিক্ষা দেব। এত শুনে এসপি ম্যাডাম প্রিয়া রায় আর নিজেকে সামলাতে পারলেন না। তিনি সামনে এসে বললেন, দারোগা, আপনি সম্পূর্ণ ভুল করছেন। যখন চালকের কোনো দোষ নেই তখন আপনি বিনা কারণে ফাইন কেন কাটছেন? তার উপর তাকে চড় মারা আইনের প্রতিপন্থী। আপনার কোনো অধিকার নেই একজন গরিব মানুষের উপর অত্যাচার করার। তাকে ছেড়ে দিন। অভিজিৎ দাস তখন থেকেই রাগে ফুটছিল। প্রিয়া রায় কথা শুনে সে আরও চটে গেল আর বলল, আচ্ছা, তুই আমাকে আইন শেখাবি? দেখছি তোকেও এখন জেলের হাওয়া খাওয়াতে হবে। তোরও জিভ বেড়ে গেছে। চল, দুজন মিলে জেলে বসে ঠান্ডা হ। এসপি ম্যাডাম প্রিয়া রায়ের মুখ রাগে লাল হয়ে উঠল। তবুও তিনি নিজেকে সামলে রাখলেন, কারণ তিনি দেখতে চাইছিলেন এই দারোগা কতদূর নামতে পারে। অভিজিৎ দাসের বিন্দুমাত্র ধারণা ছিল না যে সামনে দাঁড়িয়ে থাকা এই সাধারণ শাড়ি পরা মহিলা কোনো সাধারণ নারী নন, বরং জেলার এসপি প্রিয়া রায়। অভিজিৎ দাস গর্জে উঠল এবং কনস্টেবলদের আদেশ দিল, চল, দুজনকে থানায় নিয়ে গিয়ে মজা দেখাবো। দুজন কনস্টেবল এগিয়ে গিয়ে দুজনকে থানায় নিয়ে গেল। থানায় পৌঁছে অভিজিৎ দাস বলল, দুজনকে এখানে বসাও, এখন দেখি এরা কি করে। এদের আসল জায়গা দেখাতে হবে।
কনস্টেবলরা দুজনকে বসিয়ে দিল। অভিজিৎ দাস নিজের চেয়ারে বসে হেসে বলল, রাহুল কোথায় রে, চা নিয়ে আয়। অভিজিৎ দাস চা খাচ্ছিল, ঠিক তখন তার মোবাইল বেজে উঠল। সে তাড়াতাড়ি কল রিসিভ করে কথা বলতে লাগলো। অভিজিৎ দাস বলছিল, হ্যাঁ সব কাজ হয়ে যাবে, শুধু আমার টাকা তৈরি রেখো, তুমি চিন্তা করো না, আমি তোমার সব কাজ করে দেব। প্রিয়া রায় এবং রিকশা চালক দুজনেই বসে দারোগার কথা শুনছিলেন। প্রিয়া রায় মনে মনে ভাবছিলেন, এই দারোগা শুধু বাইরে নয়, থানার ভিতরেও ভুল কাজ করে এবং গরিবদের লুটে নেয়। তিনি মানুষের অধিকার কেড়ে নেন এবং বিনা কারণে অত্যাচার করেন। তিনি তার রাগকে সামলে রেখেছিলেন, কারণ তিনি জানতেন যে দারোগার সঙ্গে যা করবেন তা পুরো শহরের সামনে প্রকাশ পাবে। তিনি চুপচাপ পরিকল্পনা করছিলেন কিভাবে এই লোকটিকে জনসমক্ষে অপমান করা যাবে। পাশে বসা রিকশা চালক ভয়ে কাঁপছিল, তার চোখে জল ছিল, বাড়ির চিন্তা তাকে বিষণ্ণ করে রেখেছিল। কিন্তু প্রিয়া রায়কে দেখে তার মধ্যে একটু সাহস জাগছিল। হঠাৎ প্রিয়া রায় চালকের দিকে তাকিয়ে বললেন, চিন্তা করো না, এই দারোগা কিছুই করতে পারবে না, আমি তোমার সঙ্গে আছি এবং তাকে দেখিয়ে দেব আইনের শক্তি কি। সে আইনের ভুল ব্যবহার করছে, তুমি নিশ্চিন্ত থাকো, তোমার কোনো দোষ নেই। একথা শুনে চালক একটু শান্ত হল। সে একটা স্বস্তির নিঃশ্বাস নিয়ে বলল, আপনি কি সত্যি এসপি ম্যাডাম? তখন যখন আমার সঙ্গে এরকম অত্যাচার হচ্ছিল, আপনি কেন কিছু বললেন না? আমাকে কেন বাঁচালেন না? আপনি কি মিথ্যে বলছেন নাকি এই লোকগুলোর সঙ্গে মিলে আছেন? ট্যাক্সি চালক একটু ভীত ছিল, কিন্তু প্রিয়া রায় তাকে আশ্বস্ত করলেন, না, আমি এদের সঙ্গে মিলিত নই। আমি সত্যিই দারোগাকে উন্মোচনের জন্য চুপ আছি, শুধু দেখছি সে কতদূর নামতে পারে। এই কারণেই আমি চুপ, নইলে আমি চাইলে এখনই এই দারোগাকে সাসপেন্ড করে দিতে পারি। শুধু একটু অপেক্ষা করো, তারপর দেখো কি হয়। কিছুক্ষণ পর দারোগা একটা ঘরে গেলেন। ঘরে গিয়ে একটা কনস্টেবলকে ডেকে বললেন, এই ওই ট্যাক্সি চালকটাকে ডেকে আন। কনস্টেবল দ্রুত বাইরে গিয়ে চালককে বলল, স্যার ডেকেছেন? চালক ভয়ে গেল, কিন্তু প্রিয়া রায় তাকে বললেন, ভয় করো না, যা হবে দেখা যাবে। একথা শুনে চালকের মধ্যে সাহস জাগল এবং সে দারোগার কাছে গেল। দারোগা অভিজিৎ দাস পা ক্রস করে চেয়ারে বসে সিগারেট খাচ্ছিলেন। তিনি চালককে দেখে হেসে বললেন, দেখ, ট্যাক্সি বাঁচাতে হলে তোকে 4000 দিতে হবে, নাহলে তোর ট্যাক্সি সিজ হয়ে যাবে। উপরন্তু তুই আমার শত্রু হয়ে যাবি। তোর ধারণা নেই পুরো জেলায় আমারই রাজ চলে, আমি যা চাই তাই করে ফেলি। তাই আমার সঙ্গে টক্কর নেওয়ার মতো এই শহরে কেউ নেই, বুঝলি? যা বলছি তাই কর, তাড়াতাড়ি 4000 ফাইন ভর। রিকশা চালকের শরীর কাঁপতে লাগল। সে কেঁদে কেঁদে বলল, স্যার দয়া করুন, আমার অবস্থা দেখুন, আমি কিভাবে আপনাকে 4000 টাকা দেব? প্লিজ আমাকে ছেড়ে দিন। আমার বাড়িতে ছোট সন্তান আছে, আমি তাদের কি খাওয়াবো? তারা তো না খেয়ে মরে যাবে। সাহেব দয়া করুন। কিন্তু অভিজিৎ দাসের মনে বিন্দুমাত্র দয়া জাগল না। সে রেগে গিয়ে চিৎকার করে উঠে বলল, দেখ, আমি তোর কোনো কথা শুনব না, টাকা দে, না হলে তোর ধ্বংস হবে, তোর পরিবারও ধ্বংস হবে। সময় থাকতে টাকা দিয়ে দে। ভয়ে চালক 1500 টাকা বের করে দারোগার হাতে দিয়ে বলল, আমার কাছে এটাই আছে, প্লিজ এটা নিয়ে আমাকে ছেড়ে দিন। দারোগা টাকা নিয়ে বললেন, ঠিক আছে, বাইরে গিয়ে বসে থাক। তখন তিনি একটা কনস্টেবলকে ডেকে বললেন, এই ওই মেয়েটাকে এখানে ডেকে নিয়ে আয়। কনস্টেবল গিয়ে প্রিয়া রায়কে বলল, ম্যাডাম স্যার ডেকেছেন। প্রিয়া রায় বিন্দুমাত্র হিচিকিচি না করে ভিতরে গেলেন। দারোগা হেসে বললেন, নাম কি? প্রিয়া রায় ঠান্ডা আত্মবিশ্বাসী কণ্ঠে বললেন, নাম দিয়ে আপনার কি? নাম যাই হোক, বলুন আপনি কি বলতে চান। দারোগা অবাক হলেন, বিশ্বাস করতে পারছিলেন না যে এই নারী এত আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলছেন। তিনি বললেন, দেখ, বেশি অহংকার দেখাস না, আমাদের কাছে সবকিছুর ব্যবস্থা আছে। এখন যদি দুটো লাঠি চলে, সব অহংকার ম্লান হয়ে যাবে। ভালো করে নামটা বল, না হলে এমন মার দেব যে হাঁটার অবস্থায় থাকবে না। তাড়াতাড়ি 1500 বের কর, না হলে জেল হবে, বুঝলি? কিন্তু প্রিয়া রায় ভয় না পেয়ে উত্তর দিলেন, আমি আপনাকে একটা টাকাও দেব না, আমি কোনো ভুল করিনি। আপনি কিসের জন্য টাকা চাইছেন? বিনা কারণে কেন আমার কাছ থেকে টাকা চাইছেন? আপনি আইন মানছেন না ভাঙছেন? আপনি যে ইউনিফর্ম পরেছেন তার মানে কি যে এসব করার জন্য? এ কথা শুনে দারোগার রেগে গেল। তিনি কনস্টেবলকে ডেকে বললেন, এই মেয়েটাকে লকআপে ভরে দাও। কনস্টেবল সঙ্গে সঙ্গে এসপি ম্যাডাম প্রিয়া রায়কে লকআপে ঢুকিয়ে দিল। কেউ জানত না আজ যার সঙ্গে এমন আচরণ হচ্ছে তা কত বড় বিপদ ডেকে আনবে। একজন এসপি অফিসারের সঙ্গে এমন ঘটনা, এটা কোনো সাধারণ ব্যাপার নয়। প্রিয়া রায় কিছু না বলে চুপচাপ ছিলেন। কনস্টেবল তাকে লকআপ বন্ধ করে দিল। কিছুক্ষণ পর থানার বাইরে একটা গাড়ি এসে থামল। গাড়ি থেকে দারোগা সৌমেন চৌধুরী নেমে থানার ভিতরে ঢুকলেন।
এবং এক কনস্টেবলকে বললেন, শুনেছি তোরা এখানে কোনো মহিলাকে লকআপে ঢুকিয়েছিস। কনস্টেবল হকচকে বলল, হ্যাঁ, কিন্তু কি হয়েছে স্যার? ঠিক তখনই দারোগা অভিজিৎ দাস ঘর থেকে বেরিয়ে এসে জিজ্ঞাসা করল, স্যার ব্যাপারটা কি? আপনি এখানে কেন? কোনো কাজ আছে নাকি? সৌমেন চৌধুরী বললেন, হ্যাঁ, শুনেছি তোরা কোনো মহিলাকে লকআপে রেখেছিস, আমি তাকে দেখতে চাই। অভিজিৎ দাস বলল, চলুন দেখাই। এ কথা বলে অভিজিৎ দাস সৌমেন চৌধুরীকে লকআপের সামনে নিয়ে গেল। লকআপের ভিতরের মহিলাকে দেখে সৌমেন চৌধুরী রাগে চিৎকার করে উঠলেন, তুমি এটা কি করেছো? এ তো আমাদের জেলার এসপি ম্যাডাম। তুমি ওনাকে লকআপে কেন ঢুকিয়েছো? তোমার কি ধারণা আছে তুমি কি করেছো? এ কথা শুনে অভিজিৎ দাসের পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে তোতলাতে তোতলাতে বলল, আমার তো একদম ধারণা ছিল না। সে সঙ্গে সঙ্গে কনস্টেবলকে ইশারা করল। কনস্টেবল এসে লকআপ খুলে দিল। লকআপ থেকে বেরিয়ে এসপি ম্যাডাম প্রিয়া রায় সৌমেন চৌধুরীকে পুরো ঘটনা বিস্তারিত জানালেন। তারপর সৌমেন চৌধুরী সঙ্গে সঙ্গে জেলার ডিএম অরুণ মিত্রকে ফোন করলেন এবং বললেন, এসপি ম্যাডাম প্রিয়া রায় আপনাকে থানায় ডাকছেন, অনুগ্রহ করে দ্রুত আসুন, বিষয়টা গুরুতর। কিছুক্ষণের মধ্যেই ডিএম অরুণ মিত্র থানায় পৌঁছানেন। সবকিছু শুনে তিনি অভিজিৎ দাসকে বললেন, তুমি যা করেছ সেটা আইনের পরিপন্থী। তোমরা গরিব মানুষকে লুটেছ, তাদের উপর অন্যায় করেছ, এটা অপরাধ এবং এখন তোমার বাঁচা অসম্ভব। প্রিয়ারাই বললেন, এই দারোগা না জানি কতজনকে লুটেছে, কতজনের জীবন নিয়ে খেলেছে, তাদের সুখ শান্তি নষ্ট করেছে, গরিবদের উপর অত্যাচার করেছে, তাদের পেটের ভাত কেড়ে নিয়েছে। আমি তার প্রতিটি কুকর্ম লক্ষ্য করছিলাম, কিন্তু চুপ ছিলাম যাতে তাকে জনসম্মুখে উন্মোচিত করতে পারি। এই দারোগা আর এই ইউনিফর্ম পরার যোগ্য নয়। আমরা তাকে পুরো শহরের সামনে উন্মোচন করব, যাতে ভবিষ্যতে আর কেউ এমন অপরাধ করার সাহস না পায়। ডিএম সাহেব, কাল সকালে প্রেস কনফারেন্স ডাকুন, কালই এই বিষয়ে সিদ্ধান্ত হবে। আমার সঙ্গে যা ঘটেছে আমি নিজে সাক্ষ্য দেব, আর ট্যাক্সি চালকও সাক্ষী হিসেবে থাকবে। ডিএম অরুণ মিত্র বললেন, ঠিক আছে, কাল সকালে প্রেস কনফারেন্স হবে। দারোগা অভিজিৎ দাস, আপনাকেও সেখানে উপস্থিত থাকতে হবে। ট্যাক্সি চালককেও ডাকা হবে যেন সে সাক্ষ্য দিতে পারে। এই খবর মুহূর্তেই পুরো শহরে ছড়িয়ে পড়ল। মানুষজন বলতে লাগলো, দারোগা যা করত সব জানা কথা, কিন্তু এবার সে এসপি ম্যাডামের চোটে পড়ে গেছে, এখন তার রক্ষা নেই। সবাই খুশি ছিল যে এবার বিচার হবে এবং দারোগাকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। পরের সকালে প্রেস কনফারেন্স শুরু হলো। হলের বাইরে সাংবাদিকদের ভিড়, জনতা স্লোগান দিচ্ছিল, দুর্নীতি বন্ধ করো, ন্যায় চাই। হলের ভিতরে মাঝখানে বসেছিলেন ডিএম অরুণ মিত্র, একপাশে এসপি ম্যাডাম প্রিয়া রায়, অন্য পাশে দারোগা সৌমেন চৌধুরী, যিনি পুরো ঘটনার তত্ত্বাবধান করছিলেন। আর সামনে লজ্জায় মাথা নিচু করে বসেছিল দারোগা অভিজিৎ দাস। ডিএম টেবিলের ঘণ্টা বাজিয়ে বললেন, প্রেস কনফারেন্স শুরু করা হচ্ছে। প্রথমে এসপি ম্যাডাম প্রিয়া রায় নিজের সাক্ষ্য দেবেন। প্রিয়া রায় উঠে দাঁড়ালেন। তার কণ্ঠ ছিল শান্ত কিন্তু দৃঢ়। সবাই তার দিকে তাকিয়েছিল। তিনি বললেন, কাল যা ঘটেছে তা শুধু আমার সঙ্গে নয়, বরং এই জেলার প্রতিটি গরিব মানুষের সঙ্গে ঘটেছে, যারা ন্যায়ের বদলে পেয়েছে ভয় আর লুটপাট। আমি বলতে চাই কিভাবে এক দারোগা, যিনি ইউনিফর্ম পরে আইন রক্ষা করার কথা ছিল, সেই একই ইউনিফর্মের অপব্যবহার করছিলেন। সকালে আমি আমার ভাইয়ের জন্মদিনের জন্য ছুটি নিয়ে বাড়ি ফিরছিলাম। আমি সাধারণ পোশাক পরেছিলাম। আমি একটা ট্যাক্সিতে উঠলাম। চালক আমাকে সতর্ক করল যে এই এলাকায় দারোগা অভিজিৎ দাস দাঁড়িয়ে থাকে এবং অকারণে গরিব ট্যাক্সি চালকদের কাছ থেকে টাকা তোলে। প্রথমে আমি ভাবলাম হয়তো চালক ভয়ে এসব বলছে, কিন্তু যখন আমরা এগোলাম আমি নিজ চোখে সব দেখলাম। দারোগা অভিজিৎ দাস রিকশা থামালেন, বিনা কারণে ফাইন কেটে দেওয়ার হুমকি দিলেন এবং 4000 টাকা দাবি করলেন। চালক কাকুতি মিনতি করল, কিন্তু দারোগা একটিও কথা শোনেনি। পরে আমাকে ডাকা হলো, আমার কাছ থেকেও টাকা চাওয়া হলো, আর যখন আমি টাকা দিতে অস্বীকার করলাম তখন আমাকেই লকআপে পাঠানো হলো। ভাবুন তো, এরা সেই পুলিশ যাদের উপর জনগণ ভরসা করে। আমি চুপ ছিলাম শুধু এই দেখার জন্য যে দারোগা কতটা নিচে নামতে পারে, এবং সেটা প্রমাণ করেছে। তার কাছে ইউনিফর্ম মানে মানুষের সুরক্ষা নয়, বরং লুটপাটের অস্ত্র। আজ আমি এখানে শুধু নিজের জন্য দাঁড়াইনি, বরং সেই সব গরিব শ্রমিক, ট্যাক্সি চালক আর সাধারণ মানুষের জন্য দাঁড়িয়েছি, যাদের ঘাম ঝরা টাকায় এই দারোগা লুট চালিয়েছে। আমি চাই আইন সবার জন্য সমান হোক, আর কেউ যদি ভুল করে, সেই ইউনিফর্ম পরে থাকুক বা না থাকুক, তাকে শাস্তি পেতেই হবে। পুরো হল হাততালিতে গর্জে উঠল।
তারপর ডিএম বললেন ট্যাক্সি চালককে ডাকা হোক। চালক সামনে এসে দাঁড়ালো। সে বলল, আমার নাম রমেন, আমি গত 8 বছর ধরে ট্যাক্সি চালাচ্ছি। স্যার, আমরা গরিব লোকেরা দিনরাত পরিশ্রম করে আমাদের পরিবারের মুখে অন্ন তুলে দিই, কিন্তু দারোগা অভিজিৎ দাসের মতো লোকেরা আমাদের বাঁচতে দেয় না। যখনই আমরা রাস্তায় নামি সে আমাদের থামায় আর টাকা চায়। যদি না দিই ট্যাক্সি সিজ করে দেয়, মিথ্যা ফাইন কাটে। গতকালও এমনই হয়েছে। আমি অনেক বুঝিয়েছিলাম যে আমার ঘরে ছোট বাচ্চা আছে, আমি এত টাকা কথা থেকে দেব, কিন্তু সে একটিও কথা শোনেনি। শেষমেশ বাধ্য হয়ে আমি আমার সঞ্চয় থেকে 1500 টাকা দিতে বাধ্য হই, না হলে আমার ট্যাক্সি চলে যেত, পরিবার অনাহারে মরত। চালকের চোখে জল ছিল, কণ্ঠ কাঁপছিল। সে আরও বলল, আমি স্বপ্নেও ভাবিনি যে আমার ট্যাক্সিতে যে মহিলা বসে আছেন তিনি একজন এসপি অফিসার। যদি উনি না থাকতেন তাহলে আজও আমরা গরিবরা এমনই লুটতাম। আমি প্রিয়া রায়ের প্রতি কৃতজ্ঞ যে উনি সত্যটা সামনে এনেছেন। হলে উপস্থিত মানুষ আবেগে ভেসে গেল। সাংবাদিকরা তৎক্ষণাৎ তার বক্তব্য রেকর্ড করল। তখন ডিএম অরুণ মিত্র চারপাশে তাকিয়ে বললেন, আজকের সাক্ষ্য প্রমাণ করে দিয়েছে যে দারোগা অভিজিৎ দাস নিজের সীমা অতিক্রম করেছে। সে গরিবদের শোষণ করেছে, জনগণকে লুট করেছে এবং আইনের অপব্যবহার করেছে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি কাগজ তুলে উচ্চস্বরে পড়লেন। দারোগা অভিজিৎ দাসকে অবিলম্বে বরখাস্ত করা হলো এবং তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হবে। আজই তাকে হেফাজতে নিয়ে জেলে পাঠানো হবে। তদন্তে নতুন তথ্য পাওয়া গেলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পুরো হল হাততালি আর স্লোগানে মুখরিত হয়ে উঠল, ন্যায় হয়েছে, ন্যায় হয়েছে। অভিজিৎ দাসের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তার হাত কাঁপছিল, সে পালাতে চেষ্টা করল, কিন্তু পুলিশ সঙ্গে সঙ্গে তাকে ঘিরে ফেলল। হাতকড়ি পরানো হলো আর মিডিয়ার ক্যামেরার সামনে তাকে বাইরে নিয়ে যাওয়া হলো। ভিড় চিৎকার করতে লাগল, দুর্নীতির অবসান হোক, প্রিয়া রায় জিন্দাবাদ। প্রিয়া রায় জনতার দিকে তাকিয়ে বললেন, আজকার রায় শুধু অভিজিৎ দাসের পরাজয় নয়, এটি প্রমাণ করে যে আমরা যদি একসঙ্গে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াই তাহলে কোনো দুর্নীতি আমাদের দামাতে পারবে না। ইউনিফর্ম মানে সেবা আর সুরক্ষা, ভয় নয়, লুট নয়। তো বন্ধুরা, আশা করি আজকের গল্পটা আপনাদের ভালো লেগেছে। আপনারা কোন জায়গা থেকে এই গল্প শুনছেন কমেন্টে জানান। গল্পটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায়। শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।